हेलो एंड वेलकम बैक टू एडू फिजिक्स बांग्ला। हेलो हेलो हेलो। नजरे होना चाहिए आज का क्लास में पूरा पूरी স্ক্রিন पे। তো আগের ক্লাসে আমরা কি করেছিলাম না, আগের ক্লাসে আমরা বল সম্পর্কে জেনেছিলাম, কেন মোশন সৃষ্টি হচ্ছে সেই সম্পর্কে জেনেছিলাম, বা মোশনের চেঞ্জ, ভ্যারিয়েশন, সমবেগ এই ইত্যাদি ইত্যাদি সম্পর্কে জেনেছিলাম। আজকেও আমরা সমবেগের কনসেপ্টটা আরেকবার জানবো। তার আগে সিলেবাস অনুযায়ী আমাদের প্রথমে যেটা ছিল, আগের দিন আমরা আরেকটা জিনিস জেনেছিলাম যেটা বিশাল মারাত্মক জিনিস ছিল, রিলেটিভ ফ্রেম বা ফ্রেম অফ রেফারেন্স জেনেছিলাম হালকার উপর লাইট করে। তো আজকের আমাদের কি না, আজকের আমাদের টপিক হচ্ছে কাইন্ড অফ মোশনস, যেটা আমাদের সিলেবাস ভিত্তিক আছে। কাইন্ড অফ মোশনের এটা আমি ছোট করেই বলবো, কারণ বই থেকে পড়ে নাও, সেরকম একটা বোঝার কোনো ব্যাপার তো নেই আমার মতে। তো কাইন্ড অফ মোশনের ফার্স্ট মোশনটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, মানে সরল রৈখিক গতি বা রৈখিক গতি বা সরল রেখা বরাবর গতি, যা ইচ্ছা বলা হোক। তো এখানে কি হচ্ছে না, এখানে একটা মানে একটা অবজেক্ট দেখানো হচ্ছে, ওই অবজেক্টটা গড়িয়ে গড়িয়ে এতটা দূর গেছে। ওই অবজেক্টের তিনটে বিন্দু আমি কল্পনা করে নিয়েছি, একটা হচ্ছে M1, একটা হচ্ছে M2 আর একটা হচ্ছে M3। এবার M1 যখন মানে M1 এর এখানে একটা পজিশন দেখানো হচ্ছে, আর এখানে M1 ড্যাশ এখানে যখন পৌঁছলো অবজেক্টটা, তখন M1 ড্যাশ M2 ড্যাশ আর M3 ড্যাশ পজিশন হলো। তাহলে এদের মধ্যে দূরত্ব কি না, একটা সরলরেখা বরাবরই কিন্তু এদের দূরত্ব চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, বলতে পারো যে M1 ড্যাশটা নিচে হয়ে গেলে তাহলে M2 ড্যাশটাও নিচে হবে, মানে এরকম কন্ডিশন বলছি, যে এরকম হয়ে গেল, বা এই জিনিসটা গড়াতে গড়াতে এখানে চলে এলো। তাহলে কি না, M1 ড্যাশটাও নিচে, M2 ড্যাশটাও নিচে আর M3 ড্যাশটাও নিচে। তাহলেও দেখো না, যে এই দেখো একটা সরলরেখা বরাবরই তো এদের গতিটা হচ্ছে না। এটা যদিও সরলরেখা নয়, মানে আমি ঠিকভাবে আঁকতে পাইনি, কিন্তু এদের গতিটা তো সরলরেখা বরাবর হচ্ছে। তো তাই একে বলা হয় রৈখিক গতি বা ট্রান্সলেশনাল মোশন। সো গতির নেক্সটে যাওয়া যাক। গতিতে কোনো ক্ষতি নেই, তাই গতি একটু বাড়ানো যাক। এটা কি, এটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি, মানে কি রোটেশনাল মোশন। এটা কে দেখায়, আমাদের পৃথিবী নিজেই রোটেশনাল মোশন একটা, আমাদের পৃথিবী তো একটা রোটেশনাল মোশন। বা ধরা যাক এখানে হুম, লাট্টু লাট্টুর যেটা গতি, একটা লাট্টুর যেটা গতি ওটাও একটা রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন মানে কি, একটা নির্দিষ্ট অক্ষ থাকবে, ওই অক্ষটাকে কেন্দ্র করে এই পুরো বডিটা ঘুরতে থাকবে, এটাই রোটেশনাল মোশন। এখানেও দেখানো হচ্ছে, দেখো যে এই যে নর্থ পোল আর সাউথ পোল এই অক্ষটাকে কেন্দ্র করে আমাদের আঁচটা ঘুরতে থাকছে। তাহলে এটা কি, এটা এক ধরনের রোটেশনাল মোশন। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতির মানেটাই কি না, নিজের অক্ষের সাপেক্ষে সেই বস্তুটার কণাগুলো স্থান পরিবর্তন করবে, বা নিজের অক্ষের সাপেক্ষে চারিদিকে বৃত্তাকারে আবর্তন করবে। এখানে দেখো একটা বৃত্তের মতো কিছু টাইপ আছে, তো বৃত্তের মতো আবর্তন করছে, তাই এটা কি না রোটেশনাল মোশন। ওকে, রোটেশনাল মোশন আমাদের কমপ্লিট। এর উদাহরণ চাইলে আমরা কি বলবো না, আর্থের মোশন বা পৃথিবীর মোশন, আর দ্বিতীয়ত লাট্টুর মোশন। ওকে, দুটো উদাহরণে যথেষ্ট। সো নেক্সট আমাদের কি আছে, এই মোশনটার নাম কি, উম, এটা হচ্ছে বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। এটা হচ্ছে কি না, বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। এটা হচ্ছে কি সার্কুলার মোশন। কেন এটাকে বলা হচ্ছে সার্কুলার মোশন, কারণ যদি আমরা আগেরটাকে দেখি, আগেরটায় এটা এর অক্ষের চারদিকে ঘুরছিল, তাই একে ঘূর্ণন বলা হচ্ছিল। কিন্তু এখানে যদি দেখি যে এটা একটা নির্দিষ্ট অবজেক্টকে কেন্দ্র করে, একটা নির্দিষ্ট অবজেক্টকে কেন্দ্র করে এই জিনিসটা ঘুরছে। এই জিনিসটা হচ্ছে সান আর এটা হচ্ছে আর্থ। তাহলে সানকে কেন্দ্র করে আর তার অরবিটে ঘুরছে। এই অরবিটে ঘোরাটাই তো হলো মানে একটা বৃত্তাকার পথে গতিশীল, আর এই বৃত্তাকার পথে গতিশীল বলেই এর নাম হচ্ছে সার্কুলার মোশন। কি হচ্ছে না, সার্কুলার মোশন। মানে এর ডেফিনেশনটা ঠিক এরকম হয় যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন একটা বস্তু একটা বৃত্তাকার পথ বরাবর ঘুরতে থাকে, তখন তাকে বলে সার্কুলার মোশন। যাই হোক, ডেফিনেশনে আমাদের বিলিভ করা উচিত নয়, আমাদের বিলিভ করা উচিত কনসেপ্টে। তো এখানে হচ্ছে সান, এখানে হচ্ছে আর্থ। তো আর্থ কি হচ্ছে না, একটা মানে বৃত্তাকার বা সার্কুলার ডিরেকশনে ঘুরছে, তো এটাকে আমরা বলছি কি সার্কুলার মোশন। ওকে, তো এই মোশনের পার্টটাও গেল। এবার আসা যাক, আচ্ছা এই ছবিটা একটু ভালো করে দাও, এটা। এবার আসা যাক এই ছবিটা, এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে মিক্সড মোশন। মিক্সড মোশন বা মিশ্র গতি। এটা কি, এটার নাম হচ্ছে মিক্সড মোশন বা মিশ্র গতি। মিশ্র গতি জিনিসটা কি না, একটা সাইকেলের টায়ারের গতিকেই কল্পনা করা যায়। তো সাইকেলের টায়ারে
এই জিনিসটাকে যদি আমি একটা অ্যাক্সিস ধরে নিই, এই জিনিসটাকে যদি আমরা একটা অ্যাক্সিস ধরে নিই, তাহলে এই অ্যাক্সিসের সাপেক্ষে এই বস্তুটা ঘুরছে, তাহলে এর একটা গতি আছে, সেটা কি না ঘূর্ণন গতি। আর দ্বিতীয় কথা, সাইকেল যখন আমরা চালাই, সাইকেল তো আর একটা জায়গায় দাঁড়িয়ে থাকে না বা ওখানে এরকম এরকম একটা মানে স্পিন করতে থাকে না, ও তো একটা নির্দিষ্ট দিক বরাবর এগোতে থাকে, তাহলে ওর একটা চলন গতিও আছে। তো এই দুটো গতি একসঙ্গে থাকার জন্যই একে বলা হয় কি না মিক্সড মোশন। একে কি বলা হয় না মিক্সড মোশন। আমি এখানে একটা রেফারেন্সের জন্য এই ছবিটা লাগিয়েছি। এই ছবিটা কেন না, মিক্সড মোশনে আমরা কি দেখছি না ও নিজের পথ বরাবর ঘুরছে, এখানেও সেম কথা ঘুরছে, কিন্তু ওর গতিটা, ওর একটা গতিও আছে, ওর গতিটাকে শো করানোর জন্য আমি এটাকে ব্যবহার করছি। এটা কি না এটা হচ্ছে ট্যানজেন্ট বা বৃত্তের স্পর্শক। বৃত্তের স্পর্শক নিয়ে ডিটেইলিং এ আলোচনা আছে ক্লাস 10-এ, ক্লাস 9-এ যাই হোক ওই জিনিসটা নেই, কিন্তু বৃত্তের স্পর্শক নিয়ে ডিটেইলে আলোচনা আছে ক্লাস 10-এ। বৃত্তের স্পর্শক মানে কি না বৃত্তের পরিধিকে ছুঁয়ে যায় এমন একটা রেখা, এটাই হচ্ছে স্পর্শক। স্পর্শক কেন্দ্রের সঙ্গে সর্বদা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে এর যে গতিটা কি হচ্ছে মানে এর যে চলনটা কি হচ্ছে, এটা বৃত্তের স্পর্শক বরাবর হচ্ছে, মানে এর স্পর্শক বরাবর এর চলনটা হচ্ছে, তাই এটা এগিয়ে যাচ্ছে। সো এটাকে আমরা কি বলতে পারি না এক ধরনের মিক্সড মোশন। ওকে, তো এবার যাওয়া যাক নেক্সট টাইপ মোশনে, যেটাকে আমরা বলছি সিম্পল হারমোনিক মোশন বা সরল রৈখিক দোলগতি। সরল রৈখিক দোলগতির কনসেপ্টটা কি না, এটা মানে একটা দোলনার গতি আমরা ভাবতেই পারি, একটা দোলনা অবশ্যই কি দোলনা, দোলনা শব্দটা কেন এসেছে, যার যে দোলন দেখাচ্ছে সেই দোলনা, তাহলে ওর একটা নিশ্চিত গতি আছে। দোলনার কিরকম গতি হয় না, দোলনার গতিটা হয় এরকম, আমি এরকম গতি হয়। তাহলে সরল রৈখিক দোলগতিকে আমরা কি বলছি না কিভাবে এক্সপ্লেন করা যায়, যে একটা বস্তু এই বি থেকে যাত্রা শুরু করলো, বি থেকে যাত্রা শুরু করলে সরল রৈখিক গতির যে অভিমুখটা হবে ওটা সবসময় এই রেখাটার কেন্দ্র বরাবর হবে, মানে ও বরাবর এর অভিমুখ হবে, এবং এর যে ত্বরণ বা এক্সিলারেশন এরও অভিমুখ ওই মানে একই, মানে ওই ও বরাবরই হবে, মানে এই যে যে মিডল পয়েন্ট বা ও বরাবর হবে। এবার মানে এটাকে এভাবে বলা যেতে পারে আহ, যে সরলরৈখিক পথে কোনো গতিশীল বস্তুকণা তার উপর ক্রিয়াশীল বল, গতির যে এই যে মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু এই বরাবরই হয়, মানে গতিটা কি হবে, ক্রিয়াশীল বলের যে অভিমুখটা হবে ওটাও এই মধ্যবিন্দু বরাবর, ত্বরণের যে অভিমুখটা হবে ওটাও এই মধ্যবিন্দু বরাবর। আমি এখানে এক্স আর এই জিনিসটা কেন দেখিয়েছি, এটা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এই যে আমি ধরে নিচ্ছি কোনো একটা মুহূর্তে মানে অ্যাট এ টাইম, অ্যাট এ ফ্র্যাকশন অফ টাইম এর পজিশনটা হচ্ছে পি, এবার পি থেকে ও এর সরণ কি এক্স, আর এই এক্সটা হবে ওই যে বলটা এর উপর কাজ করছে তার সমানুপাতিক, মানে এই সরণটা যত বাড়বে বলটাও তত বাড়বে, কারণ বলটা অবশ্যই ও অভিমুখী। তো যাই হোক কাইন্ড অফ মোশনের পার্টটা আমাদের শেষ হলো। তো এবার আসা যাক যে আমাদের নেক্সট স্লাইডে, স্লাইড নাম্বার 2, সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস ইকুয়েশনস অফ মোশন। আর এটাই সবচেয়ে বড় পার্ট এই ভিডিওটার, এবং এটাই শেষ পার্ট। ওকে, তো ইকুয়েশন অফ মোশন, মোশনের ইকুয়েশন বলতে আমাদের কাছে তিনটে জিনিস উঠে আসে বা তিনটে গতির সমীকরণ আমরা পড়বো, কিন্তু তার আগে আমাদের কিছু টার্মিওলজি টার্মস সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। তো সেগুলো কি, আচ্ছা ওসব ছাড়া যাক, একটা এক্সাম্পল নেওয়া যাক। এটা হচ্ছে তোমার বাড়ি, এটা হচ্ছে তোমার স্কুল, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে তোমার স্কুল। ওকে, ওকে, এবার তুমি ডেইলি স্কুলে যাও, সেটা বাইকে হতে পারে, সেটা ট্রেনে করে হতে পারে, কিংবা সেটা বাসে করে হতে পারে, কিংবা তুমি পায়ে হেঁটে স্কুল যাও, সে যেই দিক করে যেইভাবে স্কুল যাও, তুমি কিভাবে স্কুল যাও না, কখনো রাস্তায় এদিকে মুড়লে, কখনো রাস্তায় এদিকে বাঁকলো, কখনো আবার এদিকে গিয়ে এই সোজা হয়ে তুমি স্কুলে ঢুকলে, তাহলে তুমি কি ডিস্টেন্সটা ফলো করছো, তুমি এখান থেকে শুরু করলে করে আস্তে আস্তে গেলে 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 এরকম বাঁকলে আবার বাঁকলে আবার বাঁকলে আর এখানে শেষমেশ পৌঁছালে, তাহলে এই যে তুমি এতটা মানে গেলে, এইটা কি, এইটা তুমি অবশ্যই একটা দূরত্ব অতিক্রম করলে, মানে একটা ডিস্টেন্স তো গেলে, একটা জায়গা থেকে আরেকটা জায়গা গেলে মানে একটা ডিস্টেন্স গেলে। তো এটাকে আমরা কি বলছি না ডিস্টেন্স বা দূরত্ব, মানে এক স্থান থেকে অন্য স্থানের যে মানে এটা তোমার ছিল ইনিশিয়াল পজিশন, এটা তোমার ফাইনাল পজিশন, এই যে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে যে ডিস্টেন্সটা ওটাই হচ্ছে তোমার দূরত্ব। এবার আসবে কি না, এবার ধরো আমি চাইছি যে আমি সবচেয়ে শর্টকাট ডিস্টেন্সে যাবো, আমি সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স যাবো, তাহলে
দুটো বিন্দুর মধ্যে সর্বদা শর্টেস্ট ডিস্টেন্স কি হয় না, সর্বদা মানে একটা সরল রেখা, একটা সরল রেখাই হয় দুটো বিন্দুর মধ্যে সর্বদা শর্টেস্ট ডিস্টেন্স। ওকে, বা যাকে বলা হয় লম্ব দূরত্ব। ওকে, তাহলে আমি যদি এখান থেকে এখানে যেতে যাই তাহলে আমি আরেকভাবে কিভাবে যেতে পারি না, আমি আমি তো এরকম ভাবেও যেতে পারি। তাহলে এখানের সরলরেখা মানে এখান থেকে আমি যাত্রা শুরু করলাম, এই সরলরেখা বরাবর আমি এখানে পৌঁছে গেলাম। তাহলে এখানে আমাকে কতটা ডিস্টেন্স কম কভার করতে হচ্ছে, হ্যাঁ অনেকটাই ডিস্টেন্স কম কভার করতে হচ্ছে। তো এই যে মানে একটা দুটো নির্দিষ্ট পয়েন্টের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, ওটাই হচ্ছে সরণ। এবার আরেকটা কেস আছে যে আমি একটা সরলরেখা বরাবর এদিকে যাচ্ছি, আমি আমার স্কুলের দিকে যাচ্ছি, তাহলে আমার অভিমুখ কি না স্কুলের দিকে, আমার অভিমুখ কি না স্কুলের দিকে। তাহলে আমার অভিমুখ কি স্কুলের দিকে। তাহলে মানে সরণের একটা আমরা কি বুঝতে পারলাম যে নির্দিষ্ট অভিমুখ আছে, কিন্তু ডিস্টেন্সের কি একটা নির্দিষ্ট অভিমুখ আছে না ভাই, ডিস্টেন্সের একটা নির্দিষ্ট অভিমুখ নেই, বা ডিস্টেন্সকে বলা যায় একটা অভিমুখহীন রাশি। কেন না, আমি একবার এদিকে যাচ্ছি, আবার একবার হঠাৎ করে এদিকে চলতে লেগে গেলাম, আবার একবার হঠাৎ করে এদিকে চলতে লেগে গেলাম, তাহলে ওটার কি একটা নির্দিষ্ট কোনো অভিমুখ আছে না, অভিমুখ নেই। এবার অভিমুখে যখন কনসেপ্টটা চলে আসছে তখন আমাদের কাছে কি একটা জিনিস আসছে না, অভিমুখের কনসেপ্ট আসছেই আমাদের কাছে আসছে ভেক্টরের কনসেপ্ট, ভেক্টর অ্যান্ড স্কেলারের কনসেপ্ট। ভেক্টর রাশি কি না স্কেলার রাশি কি, এই এক্সাম্পলটাই নেওয়া যায়। দেখো এই যে তুমি ডিস্টেন্সটা গেলে, এর কি কোনো অভিমুখ আছে না, নেই। তাহলে একে আমরা বিজ্ঞানের ভাষায় কি বলবো, ছোট একটা নাম দিতে হবে, এই যে ডিস্টেন্স এটা হচ্ছে স্কেলার রাশি, যেহেতু এর কোনো অভিমুখ নেই। আচ্ছা, এর একটা নির্দিষ্ট অভিমুখ আছে, যেহেতু তুমি সরল রেখা বরাবর তোমার বাড়ি থেকে স্কুলের দিকে যাচ্ছ, তাই স্কুলের দিকে এর অভিমুখ, তাই এটা একটা ইটসেলফ, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ এর অভিমুখ আছে। আর সাইন্টিফিক নেমিংয়ে আমরা এটাকে ভেক্টর বলি। ওকে, তো ভেক্টর আর স্কেলারের আশা করি কমপ্লিট হলো, বোঝা গেল। তো তো সরণ বোঝা গেল নাকি? আচ্ছা, এবার একটা কাজ করা যাক। আচ্ছা, এখানে একটা ট্রাইঙ্গেল আছে। ওকে, তো ট্রাইঙ্গেলটার আমি এই এই ডিরেকশন বরাবর গেলাম কত না 3 মিটার, এই ডিরেকশন বরাবর গেলাম কত না 4 মিটার। এবার আমি চাইছি যে আমার ইনিশিয়াল পজিশন এটা, আমার ফাইনাল পজিশন এটা, আমি শুধু গেলাম কিভাবে না এরকম ভাবে। তো আমি চাইছি কি না আমি একটা শর্টেজ ডিস্টেন্স কভার করবো, শর্টেজ ডিস্টেন্সটা কি না এই সরলরেখা বরাবর। তাহলে আমার ইনিশিয়াল টু ফাইনাল মানে এরকম দিকে ডিরেকশনটা হবে। তাহলে এই ডিস্টেন্সটা কি না এই ডিস্টেন্সটা হবে 5 মিটার, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রির অ্যাঙ্গেল, 90 ডিগ্রির অ্যাঙ্গেল। আর আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে তো জানি। আমি যদি এটাকে নামকরণ করি এ বি অ্যান্ড সি, তাহলে এসি এসি ইকুয়াল টু রুট ওভার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে আমি যদি 3 আর 4-এর ভ্যালুটা পুট করি, তার 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, রুট ওভার 25 আমাদের কাছে আছে, আর রুট ওভার 25 সমান 5। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে +-5 লিখলাম না কেন, কোশ্চেন আসতেই পারে। এখানে ম্যাথের একটা জিনিস বলে রাখি যে রুট ওভার 25-এর অ্যান্সার সর্বদা +5 আসবে, কোনো দিনও -5 আসবে না। কারণ আমরা যখন ওই ভাগ পদ্ধতিতে বর্গমূল শিখেছিলাম তখন ওখানে কি কোথাও প্লাস মানে মাইনাসের জায়গাটা এসেছিল না, তো ওর উত্তরেও তো মানে কি এসেছিল মানে পজিটিভ ভ্যালু আসছিল। তো ভাই রুট থেকে যখন বেরোলো মানে ভাগ পদ্ধতিতে পজিটিভ এলো, আর আমরা এমনি করছি আমি তো পজিটিভ নেগেটিভ দুটো লাগিয়ে দেবো না, রুট যখন বেরোবে, রুট থেকে যখন বেরোবে তখন সর্বদা ওর পজিটিভ ভ্যালুই বেরোবে। অতএব আমরা একটা কি বলি একটা মড সাইন দিয়ে দিতে পারি। ওকে, একটা মড সাইন দিয়ে দিতে পারি, তাহলে ওটা আমাদের পজিটিভ ভ্যালু থাকবে, অ্যাকচুয়ালি পজিটিভ ভ্যালুই বেরোবে। এটা একটা মডের সম্মত বিষয়, ম্যাথের বিষয়। আচ্ছা, এবার সরণ টরণ অনেক কিছু বলা হলো। সরণের ইংলিশ নাম কি না, সরণের ইংলিশ নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কি না ডিসপ্লেসমেন্ট। ক্লাস 11-এ এই ডিসপ্লেসমেন্টে অনেক ঝামেলা আছে, ঝামেলা ইটসেলফ কি মানে অনেক রকম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে দেওয়া হবে, সেখানে বলা হবে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বার করতে, সেখানে বলা হয় সেখানে কোশ্চেন আসবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে, আই ক্যাপ জে ক্যাপ কি সেটা জানতে হবে। এটা একটা এই যে এটা হচ্ছে আই ক্যাপ, এটা জে ক্যাপ, আর এটা হচ্ছে কে ক্যাপ, হ্যাঁ সরি, এটা জে ক্যাপ, এটা আই ক্যাপ, এটা কে ক্যাপ, যাই হোক ওটা পরের ব্যাপার আছে, তো পরে জানা যাবে। এটা হচ্ছে কি না এটা জি ক্যাপ, মানে এটা কি এটা ওয়াই অ্যাক্সিস বলেই দিই, এটা এক্স অ্যাক্সিস আর এটা জেড অ্যাক্সিস। ওকে, জেড অ্যাক্সিসকে আমরা কি দিয়ে না কে ক্যাপ দিয়ে, এক্স অ্যাক্সিসকে আমরা আই ক্যাপ দিয়ে, আর ওয়াই অ্যাক্সিসকে আমরা জে ক্যাপ দিয়ে ডিনোট করি। সারা বিশ্বে এটা মান্য চলিত আর কি।
যাই হোক, এটা আসবে ক্লাস 11-এ, 3 এর গল্প নেই। তো এবার সরণ বা ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স সম্পর্কে আমাদের জানা হলো। এবার আমরা জানবো স্পিড বা দ্রুতি। স্পিড মানে কি? স্পিডের ফর্মুলা আমরা ক্লাস 8-এ শিখেছি। কি না, দূরত্ব বাই সময় সমান হচ্ছে স্পিড, বা ডিস্টেন্স আপন টাইম ইজ ইকুয়াল টু স্পিড। মানে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা বস্তু কতটা ডিস্টেন্স যাচ্ছে এটাই স্পিড। যেমন এই বস্তুটা আমি এখানে করবো, এটা এরকম গিয়ে এটার ফাইনাল পজিশন দাঁড়ালো এখানে, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধান। মানে ধরা যাক এই পর্যন্ত যেতে তার টাইম লাগলো টি সেকেন্ড। আর এটা ধরি না, এই যে এই ডিস্টেন্সটা এটা ধরি এক্স মিটার, এক্স মিটার আর টি সেকেন্ড। আর যাই হোক, ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিটটা কি না মিটার, আর সিজিএস ইউনিটটা কি সেন্টিমিটার, সেম ডিস্টেন্সেরও মিটার অ্যান্ড সেন্টিমিটার। ওকে, তো আমি কি বলেছি না, একটা নির্দিষ্ট সময়ে মানে একটা কণা বা বস্তুর অবস্থান পরিবর্তনের হারকেই বলা হয় দ্রুতি বা স্পিড। তাহলে একটা নির্দিষ্ট সময় কি না টি, একটা কণা এখানে ছিল এখানে গেল, তাহলে তার স্থান পরিবর্তন কতটা হলো না এক্স মিটার। তাহলে এক্স, ও স্টাইলাসটা না থাকার জন্য অনেক সমস্যা, এক্স বাই টি ইজ ইকুয়াল টু এস। আমরা স্পিডকে এস দ্বারা ডিনোট করলাম। আচ্ছা, স্পিডের পর আসবে কি না ভ্যালোসিটি। ভ্যালোসিটি কেন হলো? যেমন ডিস্টেন্স এসেছিল, সেই ডিস্টেন্স থেকে তো আমরা স্পিডটা পেলাম, তেমন আমাদের কাছে আরেকটা কোয়ান্টিটি কি এসেছিল সরণ। ওই সরণ থেকেই আমরা পাবো কি না ভ্যালোসিটি। আমি একটা সরল রেখা নিলাম এরকম, এই সরল রেখা বরাবর এখানে একটা পয়েন্ট ছিল, এখানে একটা পয়েন্ট ছিল, এই সরল রেখা বরাবর এই পয়েন্টে পৌঁছালো। তাহলে একটা নির্দিষ্ট টাইমে একটা সরলরেখা বরাবর গেল। তো এবার কি হবে না, আমি ডিসপ্লেসমেন্ট হচ্ছি বা সরণ, আমি সরণকে এস দ্বারা ডিনোট করছি, আর টাইমকে তো আমরা টি দ্বারা ডিনোট করবোই। তো এস বাই টি হয়ে যাবে আমাদের কি না ভি, মানে ভ্যালোসিটি বরাবর হয়ে যাবে। আচ্ছা, সরণের কি ছিল, একটা নির্দিষ্ট দিক ছিল, তাহলে ভ্যালোসিটি কি না, ভ্যালোসিটি তো সরণের একটা মানে মানে সরণ থেকেই তো ভ্যালোসিটি এসেছে, তো ভ্যালোসিটিরও একটা ইটসের একটা দিক থাকবে। তো ভ্যালোসিটি হলো আমাদের কমপ্লিট। এবার আছে কি না সমদ্রুত। এবার আসে কি আমাদের সমদ্রুতি আর সমবেগ। সমদ্রুতি আর বেগের কনসেপ্টটা জানতে হবে, এবং অসমদ্রুতি আর অসম বেগের কনসেপ্টটা জানতে হবে। সমদ্রুতি কি? সমদ্রুতি বলতে কি, সমান সময়ের ব্যবধানে সমান সমান ডিস্টেন্স, মানে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্সই অতিক্রম করছে। যেমন আমি একটা রেখা টেনে নিই, এই একটা বস্তু আর এটা বি। আমি আগের দিনও এটা বলেছিলাম, এখানে 2 সেকেন্ড, 2 সেকেন্ড, 2 সেকেন্ডের টাইম ইন্টারভেলে আমি এর 3টে পার্ট করে নিলাম, সমান পার্ট। এই 2 সেকেন্ড, এই 3টেই ধরো সমান পার্ট। এই 2 সেকেন্ডে গেল 2 মিটার, নেক্সট 2 সেকেন্ডে গেল আরও 2 মিটার, আর তারপরে 2 সেকেন্ডে গেল আরও 2 মিটার। তাহলে কি টোটাল সেকেন্ড আমার কি হলো, টোটাল সেকেন্ড হলো আমাদের 6 সেকেন্ড। আর টোটাল ডিস্টেন্স কি হলো আমাদের 6 মিটার। তো 6 মিটার বাই 6 সেকেন্ড ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল কি আমাদের সমদ্রুতি। মানে এই প্রত্যেকটা অঞ্চলেই তার বেগ মানে স্পিড সমান। এবার অসমদ্রুতি কি না, এই এক্সাম্পলটাই রাখি যে এখানে আর এখানে দেখো আরেকটা এখানে, এখানে প্রথম 2 সেকেন্ড, দ্বিতীয় 2 সেকেন্ড অ্যান্ড তৃতীয় 2 সেকেন্ড। প্রথম 2 সেকেন্ডে ও গেল 1 মিটার, দ্বিতীয় 2 সেকেন্ডে ও গেল 2 মিটার, তৃতীয় 2 সেকেন্ডে গেল 4 মিটার। তো টোটাল ডিস্টেন্স কভার করতে হলো 4 2 6 1 7, আর টোটাল টাইম কত লাগলো না 6। তো এটা কত হবে 1.1 তো 1 হলো কত হচ্ছে না 40, তো 1.166 মিটার পার সেকেন্ড। তো এটা কি না, এটা অসম দ্রুতি দাঁড়িয়ে গেল, কারণ ওর প্রত্যেকটা অংশে দ্রুতিটা কি হচ্ছে আলাদা আলাদা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমরা যখনই বেগ আর দ্রুতির ক্যালকুলেশন করব তখন আমরা সবসময় গড় বেগ এবং গড় দ্রুতি ক্যালকুলেশন করব। আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালোসিটি মানে একটা নির্দিষ্ট এই পয়েন্টটায় ভ্যালোসিটি কত, এই পয়েন্টটায় ভ্যালোসিটি কত, ওটা আমরা এখন ক্যালকুলেট করতে পারবো না, কারণ ওটা ক্যালকুলেট করতে হলে আমাদের ডেরিভেটিভ অ্যান্ড ইন্টিগ্রেশন এই দুটো পার্ট ভালোভাবে জানা দরকার, যেটা কিনা আসবে আমাদের ক্লাস 11-এ। এখানে কোনো গল্প নেই। তো দাঁড়ায় রাখো। এবার সমবেগ আর অসমবেগের কনসেপ্টটা আছে। সমবেগ মানে কি, সমান সময়ের ব্যবধানে সমান সরণ হবে।
এখানে তার সরণ 2 মিটার, এখানে তার সরণ 2 মিটার, এখানেও তার সরণ 2 মিটার, এখানে 2 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড, তাহলে এর বেগ কত 1 মিটার/সেকেন্ড। সমান সময়ের ব্যবধানে অসমান সরণ হবে, এখানে 2 মিটার হয়ে গেল, এখানে 3 মিটার, এখানে আবার 3 মিটার, তো 2 সেকেন্ড, এটাও 2 সেকেন্ড, এটাও 2 সেকেন্ড, তো হয়ে গেল তো 3 3 6 2 8, 8/6 ইকুয়াল টু 6 1 2 2 6 3 18 1.33 মিটার/সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি। এখানে এটা কি হচ্ছে না অসম বেগ। আচ্ছা, অসম বেগের আরেকটা বেস্ট এক্সাম্পল কি ধরা যেতে পারে? আচ্ছা, এই একটা রেখা টেনে নিলাম, এই একটা, এটা কি না এটা বৃত্তের পরিধি, বৃত্তের এটা কি না একটা অর্ধবৃত্ত, তাহলে এই পরিধিটা কি অর্ধ পরিধি, তাহলে এই বৃত্তটা ব্যাসার্ধ কত না 2 সেন্টিমিটার। বলা আছে যে একটা বস্তু 2 সেকেন্ডে এই বৃত্তের অর্ধ পরিধিটাকে কমপ্লিট করে নেয়, তাহলে 2 সেকেন্ডে ওই বস্তুটা এই সরলরেখা বরাবর কতটা যায় না 2 + 2 4 মিটার। কারণ কি আমরা সরণ ক্যালকুলেট করছি, সরণ মানে কি দুটো বিন্দুর মধ্যে সরলরৈখিক ডিস্টেন্স, আর এটা হচ্ছে সরলরৈখিক ডিস্টেন্স, তাহলে এই বস্তুটার বেগ কত হয়ে গেল না 4/2 = 2 মিটার/সেকেন্ড। এবার 2 মিটার/সেকেন্ড, তো 2 মিটার/সেকেন্ড কেন হলো না বলাই আছে কোশ্চেনে যে একটা পার্টিকেল এখান থেকে মুভ করা শুরু করলো, এখানে পৌঁছালো, এখানে পৌঁছাতে তার টাইম লাগলো 2 সেকেন্ড, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা কভার করলো 2 সেকেন্ডে, তাহলে সরলরৈখিক পথে যদি আমি বের করি তাহলে 4 মিটার/2 সেকেন্ড 2 মিটার/সেকেন্ড। এটা কিন্তু একটা অসমবেগের উদাহরণ, কারণ এই প্রত্যেকটা অংশে এর বেগটা কিন্তু সমান নয়। এটাকে বলা হয় কি প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি, এর প্রত্যেকটা অংশে জি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন নিচের দিকে কাজ করছে, তো ওই জন্য প্রত্যেকটা অংশে এর বেগের কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশনটা কি না ক্লাস 8-এর সেকেন্ড চ্যাপ্টারে ছিল কি না ডব্লিউ সমান এমজি বলে একটা সমীকরণ ছিল, এই জিটাই তো এখানে বুঝলো এটা কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, জি জি এর ভ্যালুটা কি শিখেছিলাম। তো এবার আসি, একটু লেট হয়ে গেল যাই হোক, তো মানে একটু কাটা হয়ে গেল, তো যাই হোক এবার মানে যেহেতু আমাদের আগের টার্মটায় জি চলে এসেছিল, জি মানে কি গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন, তো এবার আমরা কি জানবো যে এক্সেলারেশনটা কি। এক্সেলারেশন মানে কি না সময়ের সঙ্গে ভ্যালোসিটির চেঞ্জ, অর্থাৎ v/t, ঠিক আছে, মানে সময়ের হারে নির্দিষ্ট সময়ের হারে বেগের পরিবর্তন বা বেগের পরিবর্তনকেই আমরা বলি কি না এক্সেলারেশন। তাহলে ভি কি না s/t, এটা টি, এটা কি হলো s/t², এটার একক কি হয়ে গেল মিটার/সেকেন্ড স্কোয়ার, যেহেতু এস এর একক মিটার আর সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, তো এটা হয়ে গেল এর একক। এখানে একটা কোশ্চেন আছে যে সেকেন্ডটা দুবার আসে কেন, ত্বরণের সময় বেগের সময় তো একবার আসে, কারণ আমরা এখানে বেগ পরিবর্তনের হার বোঝাতে চাইছি, ওই হারের জন্য একটা সেকেন্ড আসে আর ওই সেকেন্ডে এখানে এসে বসে যায়, তো এটা হয়ে গেল। নেক্সট আছে আমাদের সমতরণ আর অসমতরণ। সমতরণটা কি না নির্দিষ্ট সময় ধরে, আচ্ছা এটা একটা সরলরেখা আমি টেনে নিলাম আর আরও একটা সরলরেখা আমি টেনে নিলাম, ঠিক আছে, তাহলে এটা আমি 2 সেকেন্ড ফ্র্যাকশানে ভেঙে নিলাম, এটা আমি 2 সেকেন্ড ফ্র্যাকশানে ভেঙে নিলাম, এটা 2 সেকেন্ড, এটা 2 সেকেন্ড আর এটাও 2 সেকেন্ড, সেম এটাও 2 সেকেন্ড, এটাও 2 সেকেন্ড আর এটাও 2 সেকেন্ড। এক্ষেত্রে ত্বরণটা কি না এখানে ধরো 3 মিটার/সেকেন্ড ছিল, এখানে 5 মিটার/সেকেন্ড বেগ হয়ে গেল, এখানে আবার 7 মিটার/সেকেন্ড হয়ে গেল। মানে দেখো এখানে সমানভাবে বেগটা বাড়ছে, এখানে 2 মিটার/সেকেন্ড তারপর আবার 2 মিটার/সেকেন্ড, সমান টাইমের ইন্টারভ্যালে কিন্তু সমানভাবে বেগটা বাড়ছে, তো সেটা কি হয়ে গেল, সেটা হয়ে গেল সমতরণ। কিন্তু এই কেসটা দেখো এখানে 3 মিটার/সেকেন্ড ছিল, এখান থেকে চলে এলো 2 মিটার/সেকেন্ড, সরি 2 মিটার/সেকেন্ড দিলে হয়তো রিটার্ডেশনের কেসটা বলা যাবে, 4 মিটার/সেকেন্ড, তারপরে আর 4 মিটার থেকে আবার হয়ে গেল কত সোজা 6 মিটার/সেকেন্ড। তো এটা কি আদৌ সমতরণ হলো? সমান টাইমের ইন্টারভ্যালে কিন্তু সমানভাবে বেগের চেঞ্জটা হচ্ছে না, বেগের চেঞ্জটা আলাদা আলাদা হচ্ছে, তাই এটা হয়ে গেল কি অসমতরণ। এবার একটু গ্রাফ দেখে নেওয়া যাক, গ্রাফ, তো দেখো সমতরণ মানে ত্বরণটা কি সমানভাবে বাড়ছে, সমতরণের গ্রাফটা কিছুটা এরকম হয়, কি হয় না এরকম। আচ্ছা এটা কার গ্রাফ, এটা হচ্ছে একটা ভিটি গ্রাফ, মানে বেগ টাইমের গ্রাফ। সবসময় মনে রাখবে বেগ টাইমের গ্রাফের নতি আমাদেরকে এই এক্সপ্রেশন দিয়ে দেয়, আর এই এক্সপ্রেশনটা দেখো সব জায়গায় সমান, সমানই তো। দেখো আমি যদি ধরে নিই এটা v1, এটা v2, এটা এই পয়েন্টটা t1 আর এই পয়েন্টটা t2, তো v1 ছিল, আচ্ছা v1 ছিল t1 আর v2 ছিল t2, এটা t1 এটা t2 পয়েন্টটা, তো টি অনুসরণ কত মানে ত্বরণ কত v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1 ইকুয়াল টু e। পরে জানবে এইটা সমান হয় ট্যান থিটা, এখানে যে থিটা বলে আমি যে অঙ্কেলটা লিখেছি এটা সমান হয় ট্যান থিটা, ওকে।
ওটা সমানো হয় এ। আসলে স্লোপটাই আমরা tan থিটা দিয়ে বের করে, তো ওটা সমান এ। ওকে, তাহলে এটা হচ্ছে কি সমতলের গ্রাফ। যদি আমি অসমতলের গ্রাফ বলি তাহলে ওটা কেমন হবে? গ্রাফগুলো জাস্ট মনে রাখো, এটাই এত লজিক্যাল কোশ্চেন আসবে না, কারণ গ্রাফ অ্যানালিসিস এখন লজিক্যাল কোশ্চেন নয় এই টাইমটা, ঠিক আছে? ক্লাস 11 হলে এখান দিয়ে অনেক রকমের লজিক্যাল কোশ্চেন আসে। এটা হচ্ছে কি ভিটি গ্রাফ। তো ভিটি গ্রাফ এখানে দেখো তরণটা আস্তে আস্তে বাড়ছে, তো এটা ইউনিফর্ম স্টেশনার নয়, এটা কি নন ইউনিফর্ম স্টেশন হয়েছে। সো এখানে আজকের ভিডিওটা শেষ। তো দ্য এন্ড। তো নেক্সট ক্লাসে আমরা সরাসরি মোশন অফ মানে ইকুয়েশনাল মোশনে চলে যাবো। তারপরে জানতে পারবেন কিছু যাই হোক, ফোর্স টোর্স আছে, আবার ফোর্স নিয়ে গল্প হবে, কথা হবে, অনেক কিছু হবে। তারপরে আমাদের ভরবেগ আছে, আসতে চলেছে, তো আস্তে আস্তে হবে। এখন 3টা ক্লাস লাগবে এটাকে শেষ করতে। তো আশা করবো যে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা দিয়ে দেওয়া। তো বাই।